সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাভেদ হোসেন, সহকারী শিক্ষক গণিত, রিয়াজুল জান্না, দাখিল মাদ্রাসা, কাশিমনগর, চৌদ্দগ্রাম, কুমিল্লা। গণিতের ধারাবাহিক আলোচনার আজকে লেকচার 3, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অমূলদ সংখ্যাগুলোর প্রমাণ। তাহলে দেখো, তোমাদের প্রশ্নে আছে প্রমাণ করো যে √5, √7, √10 প্রত্যেকে অমূলদ সংখ্যা। তা আমরা আজকে মূলত যে কোনো একটি শিখব, যাতে ওই একটি শেখার ফলে সবগুলো প্রশ্নের আনসার আমরা করতে পারি, সেই ধরনের একটি ট্রিক শিখাই দিব। তাহলে চলো আমরা √5 একটি অমূলদ সংখ্যা, সেটি দিয়ে প্রমাণ শুরু করি। তোমার পরীক্ষার খাতায় √3, √2, √5, √7, √10, √11, √13, √17 অমূলদ সংখ্যা এরকম আসতে পারে। তাহলে দেখো, সর্বপ্রথম আমরা লিখবো এখানে, আচ্ছা √5টা আগে যদি আমরা একটু খেয়াল করি, তোমরা ক্যালকুলেটর টিপ দিয়ে দেখতে পারো √5 লিখলে সেটা হচ্ছে 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং আসবে এটার মান। 2 পয়েন্ট সামথিং মানে কি, এটা 2 থেকে বড় আর 3 থেকে ছোট, তার মানে সেটা পূর্ণ সংখ্যা নয়। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যখনই কোনো ভগ্নাংশ আসবে অথবা দশমিক সংখ্যা আসবে, তখন সেটার পূর্ণ সংখ্যা থাকবে না। তাহলে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, যেহেতু 2 এবং 3-এর পূর্ণবর্গ সংখ্যা কত? একটা হচ্ছে 2 স্কয়ার মানে 4, আর একটা হচ্ছে 3 স্কয়ার অর্থাৎ 9, এবং √5 স্কয়ার অর্থাৎ 5 আসবে। কেমন? তো দেখো, √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা, অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ যেহেতু √5টা পূর্ণ সংখ্যা নয়, সেহেতু সেটা মূলদ এবং অমূলদ দুইটাই হতে পারে। আমরা এখনো সিদ্ধান্ত যেতে পারছি না এটা কি আসলেই মূলদ নাকি সেটা অমূলদ। তাহলে আসো, অর্থাৎ √5 মূলদ বা অমূলদ সংখ্যা। তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা নয়, সেহেতু এটা মূলদ অথবা অমূলদ সংখ্যা। তো এখন অমূলদ সংখ্যা প্রমাণ করার আসলে কোনো ধারাবাহিকতা নাই, কিন্তু মূলদ সংখ্যা প্রমাণ করার ধারাবাহিকতা আছে। তো আমরা এটাকে মূলদ ধরে নিয়ে চেষ্টা করব মূলদ প্রমাণ করার জন্য। যদি মূলদ প্রমাণ করতে পারি তাহলে তো হলোই এটা মূলদ সংখ্যা। আর যদি মূলদ প্রমাণ করতে গিয়ে আমরা ব্যর্থ হই, তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারবো যে না, এটা মূলদ নয়, সেটা অমূলদ সংখ্যা। এই জন্য আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা মূলদ বা অমূলদ উভয় হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম, মনে করি বা ধরি, যেটাই লেখো, √5 মূলদ সংখ্যা। তাহলে আমরা ধরে নিয়েছি এখানে √5 মূলদ সংখ্যা। তাহলে যদি মূলদ হয়, যেহেতু মূলদ ধরেছি, তাহলে মূলদ সংখ্যার পরিবর্তে আমরা লিখতে পারি p/q। তাহলে আমরা লিখতে পারি, ধরি √5 √5 যেহেতু মূলদ, সেহেতু এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। সবসময় মনে রাখবে, যে কোনো মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যে কোনো মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এরপরে আমরা দেখছি, তো √5 সমান p/q আকারে লেখা যাবে। তো যেখানে p/q-টা কি, আমরা যে p/q আকারে লিখলাম, p/q-টা আসলে কি, এটা তো আমাকে জানা লাগবে। তো আমি সাইড নোটে লিখব, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, তাহলে p/q-টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা গত ক্লাসগুলোতে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, তারপর হচ্ছে অঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তাহলে স্বাভাবিক সংখ্যা মূলত কারা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 এগুলো, অর্থাৎ 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে আসো, তবে শর্ত হচ্ছে q নট ইকুয়াল টু 0, মানে নিচে যে আমরা q দিয়েছি অঙ্কটার ভগ্নাংশের হরে, q সমান 0 হতে পারবে না। আরেকটা শর্ত হচ্ছে
কিউ এক থেকে বড় হতে হবে এবং ফি কিউ সহ মৌলিক, ফি কিউ সহ মৌলিক। আচ্ছা, এখন আসো আমরা এই যে রাশিটা আছে যেটা লিখলাম √5 = φ/q, এটার উভয় পাশকে আমরা বর্গ করব। তো বর্গ করলে √5 এর উপর একটা স্কয়ার আসবে। তো আমরা জানি স্কয়ার আর রুটের মানে কাটা গেলে সেখানে শুধু 5 থাকবে, আর ফির উপর স্কয়ার করলে হবে ফি স্কয়ার, কিউর উপর স্কয়ার হলে হবে কিউ স্কয়ার। তাহলে উভয় পাশকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো 5 = φ²/কিউ²। এবার আসো নিচে এখানে একটা কিউ স্কয়ার আছে ভাগাকার, কিউ স্কয়ার মানে দুইটা কিউ আছে এখানে, হ্যাঁ। একটা কিউকে আমরা ভাগাকার থেকে এদিকে এই পাশে নিয়ে আসবো, তখন সেটা 5 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে একটা কিউ এখানে 5 এর সাথে এসে 5q ইকুয়াল এখানে থাকবে ফি² আর নিচে থাকবে একটি কিউ। এখানে আমরা বলতে পারি উভয় পাশকে কিউ দ্বারা গুণ করে, পক্ষান্তরের নিয়ম তো ঠিক আছে, ভাগাকারে আছে গুণ আকারে চলে যাবে, অথবা বলতে পারি উভয় পাশকে কিউ দ্বারা গুণ করে। তো কিউ দ্বারা গুণ করলে 5 এর সাথে একটা কিউ গুণ হলে এখানে হবে 5q, আর এখানে গুণ হয়ে যদি একটা কিউ হয় ওই কিউটার নিচের একটা কিউ কাটা গেলে তখন সেক্ষেত্রে আর এখানে কিউ² থেকে কিউ থাকবে। এখন আসো আমরা এখানে কি পেলাম, আমরা পেলাম এখানে 5q = φ²/কিউ। স্পষ্টত 5q পূর্ণ সংখ্যা, এই 5qটা হলো পূর্ণ সংখ্যা, কিন্তু কিন্তু φ²/কিউ পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয় আসো একটু চিন্তা করি। কিউর মান যদি 2 ধরি, কারণ কিউ তো 1 হতে পারবে না, আমরা আগেই বলেছি 1 থেকে বড়। তো কিউর মান যদি 2 ধরো তাহলে 5 × 10, 3 ধরলে দেখো 3 × 5 = 15, যা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা। 4 ধরলে 4 × 5 = 20 পূর্ণ সংখ্যা। তাহলে বোঝা গেল 5q পূর্ণ সংখ্যা, কিন্তু φ²/কিউ পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, পির মান যদি তুমি 2 ধরো তাহলে 2² হলো 4, আর কিউটা হবে ধর 3, তাহলে 4 কে 3 দ্বারা ভাগ করলে এখানে দশমিক ভগ্নাংশ আসবে, তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। এখানে ফি কিউর মান তুমি যা খুশি তা ধরতে পারো, তবে সেটা হচ্ছে শূন্য, কিউর মান শূন্য ধরা যাবে না এবং এক থেকে বড় মান নিতে হবে, এবং এরা পরস্পর সহমৌলিক, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা লিখব 5q পূর্ণ সংখ্যা কিন্তু φ²/কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ কি? কারণ হচ্ছে ফি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউর মান 1 থেকে বড়, কিউর মান 1 থেকে বড়। তাহলে দেখো, যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে তারা তো সমান হতে পারে না। 5q যেহেতু পূর্ণ সংখ্যা আর φ²/কিউ পূর্ণ সংখ্যা নয়, তাহলে তো দুইটা দুই রকম ভিন্ন জিনিস। অতএব আমরা বলতে পারি 5q এবং φ²/কিউ সমান হতে পারে না। তো এরা যদি সমান না হতে পারে তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি 5q not equal φ²/কিউ, 5q not equal φ²/কিউ। সুতরাং √5 এর মান p/কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না। অর্থাৎ মূল কথা হচ্ছে, যেহেতু যেহেতু 5q not equal to φ²/কিউ, সুতরাং √5 এর মানকে কখনো p/কিউ আকারে প্রকাশ করা যায় না বা p/কিউ আকারে লেখা যায় না। তাইলে √5 কে p/কিউ আকারে লেখা যায় না। অর্থাৎ আমরা এখন বলতে পারি √5 not equal to p/কিউ, √5 not equal p/কিউ। তো যদি কোনো রাশিকে বা যদি কোনো সংখ্যাকে p/কিউ আকারে লেখা নাই যায় তাহলে তো সেটা অমূলদ সংখ্যা, আর যদি p/কিউ আকারে লেখা যায় তাহলে সেটা মূলদ সংখ্যা। তাহলে আমরা বললাম যে √5 কে p/কিউ আকারে লেখা যাবে না। তো √5 কে যদি p/কিউ আকারে লেখা না যায় সেক্ষেত্রে এটা মূলদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ মূলদ হতে হলে তাকে অবশ্যই p/কিউ আকারে প্রকাশ করা যেতে হবে, অর্থাৎ লিখা যেতে হবে। তাহলে অতএব আমরা সিদ্ধান্তে এসে গেলাম আমাদের √5 একটি অমূলদ সংখ্যা, এটাই প্রমাণিত। তা আমি স্লাইডের মাধ্যমে পুরো √5 অমূলদ সংখ্যার প্রমাণটি দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এটা নোট করে নিবা। তো এখন আসো আমি যদি বলি √5 এর জায়গায় যদি তোমার √3 আসে, যদি √3 আসতো তাহলে তুমি কিভাবে করতে? তো √3 আসলে আমরা এটাকে সেম ভাবে এখানে আমরা এটাকে লিখব, মনে করি √3 একটি অমূলদ সংখ্যা। যদি √2 আসে তাহলে √2 একটি অমূলদ সংখ্যা। আগে ক্যালকুলেটরে দিয়ে দেখবা √3 √2 √3 যাই লিখি না কেন এটার মানটা কত আসে, তাহলে এটা কত থেকে বড় কত থেকে ছোট ওই অনুযায়ী তোমরা লিখতে হবে।
হ্যাঁ, এখন যদি √11 আসে, 11 আর √2 এর ফিগার তো এক না। হ্যাঁ, সেক্ষেত্রে কত থেকে বড় কত থেকে ছোট এই কথাটা তুমি এখানে মেনশন করবা। আর তারপরে এখানে আমরা যদি √3 হয় তাহলে লিখবো √3 p/q, আর সব কথা একই থাকবে। এখানে হবে রুট স্কয়ার কাটা গেলে এখানে 3 থাকবে, তাহলে p²/q, 3 p²/q। এখানে হয়ে যাবে 3q সমান p²/q। স্পষ্টত এখানে হবে 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা, বাকি কথা এক থাকবে। তাহলে 3q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 3q নট ইকুয়াল টু p²/q। অর্থাৎ সুতরাং √3 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না, অতএব √3 নট ইকুয়াল টু p/q। কেমন? অতএব আমরা বলবো √3 একটি অমূল্য সংখ্যা। এইভাবে √3, √2, √5, √7, √11, √13, √17, √23 এরকম যে কোনো অমূল্য সংখ্যার আমরা প্রমাণ একইভাবে করব। আশা করছি বুঝতে পেরেছো পুরো ক্লাসটি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।